স্টেশন বিডি চ্যানেলের সফল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন হরর অডিও গল্প। আজকের বিশেষ গল্প প্রতীক্ষা। গল্প লিখেছেন আবির আহমেদ। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প প্রতীক্ষা। গল্পটা এমনই, বিয়ে করলাম যারে পাইলাম না গো তারে, তাহলে কি ঘটলো এই ঘরে। তাই এই গল্পের মাধ্যমে ঘটনাটি তুলে ধরছি আপনাদের মাঝে। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প প্রতীক্ষা। অনেক বিয়ে করে বউ এনেছে ঘরে, কিন্তু বাসর ঘরে গিয়ে কি কাণ্ড ঘটলো অনেকের। বাসর রাতে ফুলসজ্জিত বিছানায় বউয়ের জায়গায় অপরিচিত এক নারীকে দেখার পর ভীষণ হসকসিয়ে গেল অনেক। ভয়ে 5-6 ফিট দূরে গিয়ে ছিটকে পড়ল সে। অনেক মেয়েটির দিকে ভালো করে তাকিয়ে দেখার পর আরো বেশি অবাক হয়ে যায়। একটা শ্যামলা অগ্রসল টাইপের মেয়েকে বউয়ের সাথে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না অনেক। কেননা বিয়ের জন্য যে মেয়েকে পছন্দ করেছিল সে দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু এখন যে মেয়েটি অনেকের সামনে বধূ সেজে বসে আছে সেই মেয়েটিকে অনেক আগে কখনো দেখিয়েছে বলে মনে হয়। অনেক একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। বিয়ের বয়স অনেক আগেই পেরিয়ে গেছে অনেকের, কিন্তু মা বাবার জোরাজোরির কারণে অনেক এবার বিয়ের জন্য রাজি না হয়ে পারে। মা বাবার পছন্দ করা মেয়েকেই অনেকের ভীষণ পছন্দ হয়েছে। মেয়েটার নাম রুচি। ফর্সা গায়ের রং, সুগঠিত শরীর, লম্বা কালো চুল এবং সুন্দর চেহারার অধিকারী সে। রুচিও অনেককে খুব পছন্দ করে। সব গুণ আর চেহারাটা মায়াবী হওয়ায় অনেক খুবই আকর্ষিত হয় রুচির প্রতি। প্রায় 1 মাস নিজেদের বোঝাপড়ার পর বিয়ের জন্য পুরোপুরি রাজি হয় অনেক। রুচি এবং তাদের পরিবারের সদস্যগণও একই অবস্থা। কিন্তু অবাক করার বিষয় যে রুচিকে দেখার পর থেকে বিয়ের আগ পর্যন্ত অনেক কখনোই এই কালো মেয়েটিকে একবারের জন্য দেখেনি। তাহলে আজ বাসর ঘরে কিভাবে এই কালো মেয়েটির আবির্ভাব ঘটল, এই প্রশ্নটা অনেককে উদ্গ্রীব করে তুলেছে। এবার অনেক মেয়েটিকে জিজ্ঞাসা করব, তুমি কে আর এখানে কিভাবে আসলে তুমি? অনেক আয়ত্তকণ্ঠে জিজ্ঞাসা করলো মেয়েটিকে। অনেকের প্রশ্ন শুনে অহনা নিশ্চুপ পায়ের দিকে নজর গেড়ে বসে আছে। ভয়ে বুকটা দূর দূর করছে আর চোখ থেকে জল বেরোচ্ছে টপ টপ করে। মেয়েটার কাছ থেকে কোনো জবাব না পেয়ে অনেক ভীষণ ক্রুদ্ধ হলো। দাঁত কটকট করে পুনরায় আবারও জিজ্ঞাসা করলো অনেক, কে তুমি? জবাব দাও, এখানে তো রুচি থাকার কথা, সে কোথায়? এবারও চুপ করে বসে আছে নিচের দিকে চেয়ে কালো মেয়েটি। মেয়েটা যে কিছু বলবে সেই সাহস যেন সে সঞ্চয় করতেই পারছে না। এমনকি অনেকের দিকে চোখ তুলেও তাকানোর সাহসটুকু পাচ্ছে না ওই মেয়েটা। অনেক যখন দ্বিতীয়বারও জবাব পেল না তখন তার রাগ আরো বেড়ে গেল। অনেক খুব দুশ্চিন্তায় ভুগতে লাগলো। তখন শত শত প্রশ্ন ভর করতে লাগলো অনেকের মাথায়। অনেক এবার নিজেকে সামাল দিতে না পেরে মেয়েটার হাতটা ধরে টান দিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তুমি বলছো না কেন? এ তুমি? মেয়েটা এবার চরম ভয় পেয়ে গিয়ে বলল, আমি রুচির মামাতো বোন অহনা। ছোট থাকতে মা বাবাকে হারানোর পর মামাই আমাকে লালন পালন করে বড় করেছেন। অনেক এবার অহনার হাতটা ছেড়ে দিল। অহনা বসে পড়ল বিছানার উপর। কাঁদতে কাঁদতে অহনা মিশে যাচ্ছে তার চোখের জলে। অনেক বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলো অহনাকে, কিন্তু তুমি এখানে কেন? আর রুচিই বা কোথায় গেছে? অহনা অনেককে বলল, আপনার বিয়ে আমার সাথেই হয়েছে, রুচির সাথে হয়নি। অহনার মুখ থেকে এই কথাটা শোনার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না অনেক। অনেক চিৎকার দিয়ে বলে উঠল, কি আবল তাবল কথা বলছো তুমি? আয়নায় দেখেছো নিজের কখনো মুখটা? কেমন কালো আর এলোমেলো লাগে তোমাকে। আমি তো রুচিকে পছন্দ করেছিলাম, কিন্তু
তোমার সাথে আমার বিয়ে হতে যাবে কেন? অহনা মোটেও অবাক হয়নি, কারণ সে সবকিছুই জানে। অহনা চুপ করে আছে, কিছু না বলে শুধুই কাঁদছে। অহনার কাছ থেকে জবাব না পেয়ে চাপ সৃষ্টি করে জিজ্ঞাসা করলো অনেক, কি হলো অহনা, কিছু বলছো না কেন তুমি? রুচি রুচি কোথায়, আর তোমার এখানে বিবাহ হওয়ার কারণটাই বা কি? অহনা বলল, আমি আপনাকে কিছুই বলতে পারবো না। আমি এখানে কেন এসেছি, কিভাবে এসেছি, বা রুচি কোথায়, এর কোনো উত্তরই আমি দিতে পারবো না আপনাকে। কিন্তু আপনি না মানলেও এটাই সত্য, আপনার বিয়েটা আমার সাথেই হয়েছে। অনেকের রাগটা আরো বেড়ে গেল। অনেক অহনাকে চর মারার উদ্দেশ্যে হাত তুললেও থমকে গেল সে। নারীর উপর হাত তোলা ঠিক না, এই কথাটা বাধ্য করলো অনেককে থেমে যেতে। অনেক নিজেকে শান্ত করলো। অহনাকে আবারও জিজ্ঞাসা করলো অনেক, মানেটা কি তোমার? তুমি সব জেনেও কেন কিছু বলতে পারছো না? অহনা অসহায়ের মতো বলল, আমি বাধ্য, তাই। অহনার কথাগুলো অনেককে বারংবার অবাক করে দিয়েছে। অনেক কি করবে ভেবে পাচ্ছিল না। অনেক ফোন বের করে রুচির বাবার কাছে ফোন দেওয়ার সিদ্ধান্ত নিল। জিজ্ঞেস করতে হবে রুচির বাবা আমার সাথে কেন এমনটা করবে। নিজের মেয়েকে দেখিয়ে কেন অনেকের গলায় একটা কালো মেয়েকে বেঁধে দিলেন। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অনেক রুচির বাবাকে ফোন দিল, কিন্তু রুচির বাবার ফোন বন্ধ দেখাচ্ছে। তারপর অনেক রুচির নাম্বারেও কল দিল, কিন্তু রুচির ফোনটাও একেবারেই বন্ধ দেয়। অনেক এখন কি করবে সেটা ভেবে পাচ্ছে না। অনেকের মা বাবাও এত সময় ঘুমিয়ে পড়েছে। অহনাকে কিছু না বলেই মন করা বিস্ময়তা বোঝা নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। জানালার পাশে বসে আছে অহনা। বাইরের জ্যোৎস্নার আলোয় অহনার চোখের জলের বিন্দু ফোঁটাও চকচক করছে। অহনার পিছনের দিকের কথা মনে পড়তেই পুরো শরীরটায় শিহরণ দিয়ে উঠল। অহনাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। অহনা খুব মনের মতো করে সেজেছিল। কালো চেহারায় হালকা লিপস্টিক আর নীল টিপ পরেছিল অহনা। হাতে লাল চুড়েও দিয়েছিল সে। সেজে গুজে পাত্রপক্ষের সামনে এসে যখন অহনা বসেছেন, তখন পাত্রপক্ষ উঠে দাঁড়ায়। পাত্রের বাবা অহনার মামাকে রাগ করে বলে, আমার ছেলে এই মেয়েকে কোনোদিনও বিয়ে করবে না, এটা হতেই পারে না। কি বিশ্রী দেখতে এই মেয়েটা। আমার ছেলের বিয়ে এমন মেয়ের সাথে দিয়ে আমি তার জীবনটা নষ্ট করতে পারবো না। পাত্রপক্ষ অহনাকে রিজেক্ট করে দিয়ে চলে যায়। অহনা এই দৃশ্য দেখে মনে খুব কষ্ট পায়। এরপর থেকে যতবার অহনাকে বিয়ের জন্য দেখতে এসেছে, সবাই অসন্তোষ চেহারা হওয়ার দায়ে তাকে রিজেক্ট করে চলে গেছে। বারবার রিজেক্ট হওয়ার পর অহনা চরমভাবে ভেঙে পড়ে। মনটা কঠিন হয়ে যায় অহনার। নিজের বিয়ের আশা ছেড়েই দিয়েছে অহনা। এরপর আর কখনোই অহনার জন্য বিয়ের প্রস্তাব আসেনি। প্রস্তাব আসলেও সে নিজেই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, কারণ সে জানতো পাত্রপক্ষ তাকে দেখবে, তারপর তাকে বারংবারের মতো রিজেক্ট করে চলে যাবে। কিন্তু আজ অহনা বিয়ে করে একজন স্ত্রী হয়েছেন। কারো পছন্দ ও অনিচ্ছা থাকা সত্ত্বেও সে কারোর স্ত্রী। কিন্তু অহনা তো কখনো চায়নি এটা, এভাবে কারো জীবনে প্রবেশ করতে। কি ছিল এর পিছনে? ভাবতে থাকুন শ্রোতা বন্ধুরা। এবার অনেক রাত 2টার সময় ঘর থেকে বের হয়ে যায় তার খুব কাছের এক বন্ধু সুমনের সাথে। নির্জন অন্ধকার পথে হাঁটছে দুইজন। কিছু দূর গিয়ে সুমন বলে, দোস্ত আসতো তো বাসর রাত, তুই কি বাসর ঘরে বসে তুই এখানে আমার সাথে কেন? কথাটা কিন্তু আমার পেটে একেবারেই হজম হচ্ছে না। সুমনের প্রশ্নের জবাবে অনেক বলল, দোস্ত তোর কাছে কি সিগারেট আছে? একটা সিগারেট দে তো। সুমন ওর কথা শুনে অবাক হয়ে যায়। অনেক তো এত বেশি সিগারেট খায় না, তাহলে কি হলো ওর? দোস্ত বোধ করে সিগারেট খাবি কেন? তুই তো মাঝে মধ্যে খাস, তাই না? অনেক বল, আছে না নেই সেইটা বল, থাকলে দে, না থাকলে নেই বল। অনেকের সোজা সাপটা কথা শুনে সুমন পকেট থেকে একটা সিগারেট আর দিয়াশলাই বের করে দিল। অনেক সিগারেটটা
জ্বালিয়ে লম্বা একটা সুপ টান দেবার পর সুমনের উদ্দেশ্যে বলে, দোস্ত, বাসর ঘরে এমন এক স্ত্রীকে বসে এসেছি যাকে আজ আমি আমার জীবনের প্রথম দেখেছি। সুমন রীতিমতো কথা শুনে অবাক হয়ে গেল। কি বলছিস তুই? আর আমি তো এর আগেও ভাবিকে একসাথে গিয়ে তোর সাথে দেখে এসেছি। অনেক সিগারেটের 1/3 শেষ করে বলল, আজ বাসর ঘরের ভিন্ন এক মেয়ে, তাকে আমি কোনোদিনই চিনি না, কখনো আমি তাকে দেখিনি। সে বলছে আমার বিয়ে নাকি ওর সাথে হয়েছে। সুমন খুব অবাক হলো অনিকের কথায়। অনিকার সুমন যার যার নিজের বাসায় ফিরে গেল। অহনা জানালার পাশেই কখন যে ঘুমিয়ে পড়েছে সে তা জানে না। অনেক রুমে প্রবেশ করতেই অহনার ঘুমটা ভেঙে গেল। অনেককে দেখে অহনা বলল, আর রাত কোথায় ছিলেন আপনি? অনেক রাগান্বিত কণ্ঠে বলল, মাকে বলতে হবে নাকি আমি কোথায় ছিলাম? নিজেকে আমার বউ ভেবে বসে থেকো না, বুঝেছ? অহনা চুপ করে অনেকের রাগে জল জল করা চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। অহনা অনেকের উদ্দেশ্য করে বলল, আমি আপনাকে কিছু বলতে চাই, আমার কথা শুনবেন? অনেক ভাবল, অহনা মনে হয় এবার সবকিছু খুলে বলবে। তাই উদ্গ্রীব হয়ে অনেক অহনাকে বলার অনুমতি দিল। অহনা বলল, মা বাবাকে যখন আমি হারিয়েছি তখন শুধু কথা বলতে শিখেছিলাম। ভালো করে তখন মা শব্দের অর্থ বুঝতে পারিনি আমি। মামা আমাকে লালন পালন করেছে ঠিকই, কিন্তু কখনো আমাকে একটা কাজের মেয়ের চেয়ে বেশি মনে করেনি মামা। আমাকে এত তুচ্ছ করার কারণটা হলো আমার মামি। মামে সবসময় মামার কানে আমার নামে নালিশ করে দিতেন। মামা মামির হাত পা ধরে বিদ্যালয়ে পড়ালেখা করলেও এক সময় সেটাও বন্ধ করে দিয়েছে আমার মামা। আমি সবসময় মামার ঘরে একটা চাকরানির মতো হয়ে থেকেছিলাম। কখনো ওনার মেয়ে রুচির মতো হতে পারেনি আমি। আমাকে দিয়ে মামি সারাদিন যত ঘরের কাজ ছিল তাই করাতেন। আমাকে বিয়ে দিয়ে বিদায় করার জন্য পাগল ছাগল যে কোনো ধরনের একটা ছেলে হলেই তাদের চলত। কিন্তু আমার কপালকে ভালো বলবো না খারাপ বলবো তা আমি বুঝতে পারছি। কোনো খারাপ মানুষও আমাকে বিয়ে করতে চাইতে না। কখন একটা রেপিটের সাথে প্রস্তাব এসেছিল আমার বিয়ের জন্য। মামা মামি সব জানা সত্ত্বেও আমাকে তার হাতে তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু আমার কপালের কারণে সেটাও হয়নি। পুলিশ তাকে গ্রেফতার করে কয়েক বছরের জন্য জেলে নিয়ে যায়। এরপর অনেক প্রস্তাব আসতো আমার জন্য, কিন্তু তারা যখন আমার চেহারায় কালো রঙের ছাপ দেখত সাথে সাথেই তারা আমাকে রিজেক্ট করে চলে যেত। আমিও ধীরে ধীরে বিয়ের আশাটুকু ছেড়ে দিয়েছিলাম। বিয়ের প্রস্তাব আসতো কিন্তু আমি না করে দিই। কিন্তু আজ এই অবস্থার জন্য এই কথা বলতে বলতে অহনা থেমে গেল। অহনার চোখে জল টলমল করছে, কিন্তু অহনা কঠিন হওয়ার কারণে বেরিয়ে আসতে পারছে না জল। অহনা থমকে যাওয়ায় অনেকে একটু অস্থির হয়ে বলল, থামলে কেন অহনা? বলো না তুমি এখানে কিভাবে এলে? অহনা চুপ করে আছে, কিচ্ছুই বলছে না। কোনো জবাব না পেয়ে অনেকেও হতাশ হয়ে চুপ করে বসে আছে। রাত পেরিয়ে সকাল হতে চলেছে। অনেকের বাবা মা সহ সবাই ঘুম থেকে উঠে যাওয়ার সময় হয়েছে। তারা মোনাকে দেখার পর অবস্থাটা কেমন হবে সেটা নিয়ে দুশ্চিন্তায় আছে অনেক। অন্যদিকে অহনাও সেই একই চিন্তায় ভুগছেন, আমি কেন এলাম এই সংসারে? শ্বশুর শাশুড়ি আমাকে দেখার পরে কি যে হবে সেটাও আমি বুঝতে পারছি। আরেকটু পর হয়তো গ্রামের সবাই এসে ভিড় করবে এই বাড়িতে। কি হতে পারে তখন সেটাই আমরা ভাবছি। কি হতে পারে তখন এ অনুমান তারা দুজন মিলে করতে পারছে না। শ্রোতা বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে জানান অহনার মামা বাড়ি কি ঘটেছে, যার কারণে অহনাকে এই বাড়িতে বধূ বেশে আসতে হয়েছে অনেকের সংসারে। তার মেয়েকে বিয়ে দেওয়ার কথা বলে অহনাকে চালিয়ে দেয় এই বাড়ি। হয়তো আপনারা কমেন্ট করলে বোঝা যাবে ঘটনাটা কি ঘটেছিল। আজকের গল্প এই পর্যন্ত।
আজকের বিশেষ গল্প ছিল প্রতীক্ষা। গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী গল্প পেতে। ধন্যবাদ আপনাদের সবাই। গল্প পাঠিয়েছিলাম আমি স্বপন মণ্ডল, ব্যাকগ্রাউন্ড শব্দ এডিটিংয়ে স্বপন মণ্ডল। ধন্যবাদ সবাই।